আসসালামু আলাইকুম অ্যাডমিশনের ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? তো আজকে আমরা চলে আসলাম আমাদের আরেকটা প্রবলেম সলভিং ক্লাসে, যেখানে আমরা কিছু ঘাসফড়িং চ্যাপ্টারে কিছু অ্যাডভান্স প্রবলেম সলভ করব। ঠিক আছে? তো ঘাসফড়িং হচ্ছে আমাদের বায়োলজি সেকেন্ড পেপারের সেকেন্ড চ্যাপ্টারের সেকেন্ড পার্ট। ঠিক আছে, 2 তো আসো আমরা দেখি ঘাসফড়িং থেকে অ্যাডমিশনে অনেক বেশি কোশ্চেন আসে। তো তোমরা যারা লাইভ ক্লাসগুলো করেছো, লাইভ ক্লাসের পাশাপাশি অ্যাডভান্স প্রবলেম সলভিং এর ক্লাসগুলো দেখে নিলে তোমাদের জন্য অনেক সুবিধা হবে। কারণ এইখানে যে 20, 25, 30টা করে অবজেক্টিভ থাকে, এই অবজেক্টিভ গুলোই দেখা যায় ঘুরে ফিরে ওই টপিক থেকে বারবার কোশ্চেন আসে। আমরা যখন পড়াই তখন একসাথে অনেক কিছু পড়াই, কিন্তু যখন অ্যাডভান্স প্রবলেম সলভিং ক্লাসগুলোতে হয় কি, কোশ্চেনের সাথে দেখলে ওই এক্সাক্ট টপিকগুলো আরো ভালোভাবে বোঝা যায় যে এই টপিক থেকে কোশ্চেন বেশি আসে। তো চলো আমরা ঘাসফড়িং এর বিগত বছরের কিছু কোশ্চেন দেখে নিই। আচ্ছা, তো আমাদের প্রথম কোশ্চেন হচ্ছে বাংলাদেশের সন্ধানপ্রাপ্ত ঘাসফড়িং প্রজাতির সংখ্যা কত? আচ্ছা, তো আমরা জানি পৃথিবী জুড়ে পাওয়া টোটাল ঘাসফড়িং প্রজাতির সংখ্যা হচ্ছে 20,000। পৃথিবী জুড়ে পাওয়া টোটাল ঘাসফড়িং প্রজাতির সংখ্যা হচ্ছে 20,000। ঠিক আছে, বাংলাদেশে কত? বাংলাদেশে হচ্ছে 20টি। বাংলাদেশে কত? বাংলাদেশে হচ্ছে 20টি। বাংলাদেশে কয়টি ঘাসফড়িং প্রজাতি পাওয়া যায়? বাংলাদেশে 20টি ঘাসফড়িং প্রজাতি পাওয়া যায়। ঠিক আছে, তো আমাদের পুরো পৃথিবী জুড়ে কয়টা পাওয়া যায়? 20,000, এটাও যেমন মনে রাখতে হবে, তেমনি বাংলাদেশ জুড়ে কয়টা পাওয়া যায়? 20টা, এইটাও মনে রাখতে হবে। তোমাদের বইয়ে হচ্ছে এই 20টারই নাম দেওয়া আছে, নামগুলোকে আমাদের মুখস্থ করা লাগবে না, নামগুলো আমাদের মুখস্থ করা লাগবে না। আচ্ছা, তারপরে হচ্ছে পঙ্গপাল হলো এক ধরনের। আচ্ছা, তো আমরা জানি যে অনেক অনেক ঘাসফড়িং, অর্থাৎ লক্ষ লক্ষ ঘাসফড়িং যখন একত্রিত হয়ে দেখা যায় কি, এরা কোনো একটা অঞ্চলের জমি জমা 1 মিনিটের মধ্যে সাবার করে দেয়, মানে লক্ষ লক্ষ ঘাসফড়িং একত্রিত হয়ে, এটাকে আমরা ইংলিশে বলি হচ্ছে লোকাস্ট, আর বাংলায় বলি হচ্ছে পঙ্গপাল। ঠিক আছে, তো পঙ্গপাল হলো এক ধরনের ঘাসফড়িং। তো এই পঙ্গপাল, ঘাসফড়িং, এদেরকে নিয়ে পড়াশোনাকে কি বলে মনে আছে? অর্থোপটেরোলজি। অর্থোপটেরোলজি। ঘাসফড়িং নিয়ে পড়াশোনাকে কি বলতেছে? অর্থোপটেরোলজি। ঠিক আছে, তো আমরা এটা মনে রাখবো যে ঘাসফড়িং নিয়ে পড়াশোনাকে বলা হয় হচ্ছে অর্থোপটেরোলজি। ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সার কি? পঙ্গপাল হচ্ছে এক ধরনের ঘাসফড়িং। পঙ্গপাল হচ্ছে এক ধরনের কি? ঘাসফড়িং। ঠিক আছে, আচ্ছা, এটা কোথায় আসছিল? এটা আসছিল হচ্ছে সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটি, অর্থাৎ বা শেরে বাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটি, যেটা ঢাকায় অবস্থিত, ওইটাতে আসছিল 1617, নর্থ সিলেট, ঢাকা। তো কোনটি ঘাসফড়িং এর মস্তকের বহিঃকঙ্কালের অংশ নয়? ঠিক আছে, বলছে কোনটা ঘাসফড়িং এর মস্তকে থাকে না। তো আমরা জানি ঘাসফড়িং এর মস্তকে 4টা অংশে বিভক্ত: ভার্টেক্স, জেনা, প্রন্স, ক্লাইপিয়াস। ভার্টেক্স, ঠিক আছে, তো আমরা জানি ঘাসফড়িং এর মস্তকের হচ্ছে নরমালি কয়টা অংশ? 4টা অংশ। ঘাসফড়িং এর মস্তকের হচ্ছে 4টা অংশ। তো জেনা মস্তকের অংশ, আচ্ছা, জেনা মস্তকের অংশ, ভার্টেক্স মস্তকের অংশ, আচ্ছা, ওসেলি আর এপিক্রেনিয়াম। তো ওসেলি কি আসলে বহিঃকঙ্কালের অংশ? ওসেলি কি আসলে বহিঃকঙ্কালের অংশ? ওসেলি মানে হচ্ছে সরলাক্ষী। ওসেলি মানে কি? ওসেলি মানে হচ্ছে সরলাক্ষী। কয়টা থাকে? 3টা থাকে। কয়টা থাকে? 3টা থাকে। এরা ঘাসফড়িং এর মস্তকের অংশ, এরা ঘাসফড়িং এর মস্তকের অংশ, কিন্তু এরা বহিঃকঙ্কালের অংশ নয়। আর টোটাল বহিঃকঙ্কালটাকে আমরা বলছি এপিক্রেনিয়াম। ঠিক আছে, আচ্ছা, তো এরপরে দেখি ঘাসফড়িং এর অগ্রভাগে সরু ও শক্ত দানাদ্বয়কে কি বলে? তো এরা সরু, শক্ত,
এরা উঠতে সাহায্য করে না, তো এদেরকে বলা হয় হচ্ছে কি, আচ্ছা এদের কাজ হচ্ছে দ্বিতীয় জোড়া ডানা অর্থাৎ পিছনের দিকে যে ডানাগুলো থাকে ওরা ঘাস ফড়িংকে উঠতে সাহায্য করে, আর এদের কাজ হচ্ছে ওই যে যে উঠতে সাহায্য করতেছে ওই ডানাগুলোর আবরণ হিসেবে কাজ করা, তাই এদেরকে বলা হয় ডানার আবরণ বা এলিট্রা বা ট্যাগমিনা। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি, নট স্টারনাম, নট ট্রোকান্টার, নট টার্সাস, ট্যাগমিনা। ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে ট্যাগমিনা। তো ঘাস ফড়িং এর প্রথম জোড়া ডানার কাজ হচ্ছে এরা উঠতে সাহায্য করে না, এরা পিছনের জোড়া ডানাকে হচ্ছে আবরণ দিয়ে রাখে, এদেরকে ডানার আবরণ বা এলিট্রা বা ট্যাগমিনা বলে। ঠিক আছে, আচ্ছা তো ঘাস ফড়িং এর স্ক্লেরাইড গুলো সংযোগস্থল কি দ্বারা যুক্ত থাকে? আচ্ছা, তো ঘাস ফড়িং এর দেহের বাহিরের দিকে যে আবরণ থাকে, এই আবরণ কিছু ছোট 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 খণ্ডকে বিভক্ত থাকে যাদেরকে বলা হয় স্ক্লেরাইড, এবং আমাদের দেহে যেমন অস্থি সন্ধি থাকে অর্থাৎ দুইটা অস্থি একেবারে সাথে যুক্ত থাকে, ঘাস ফড়িং এর দেহে স্ক্লেরাইড গুলো হচ্ছে অস্থির মতো ঘাস ফড়িং এর দেহের সবগুলো অংশকে একেবারে সাথে যুক্ত করে রাখে, স্ক্লেরাইড গুলো একেবারে সাথে যুক্ত হয়। স্ক্লেরাইড গুলো যে সন্ধি দ্বারা একেবারে সাথে যুক্ত হয় তাকে বলে হচ্ছে সুচার, ইংলিশে লিখা হচ্ছে এভাবে সু, ঠিক আছে, SUTURE, সুচার। তাহলে এখানে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে সুচার। তো ঘাস ফড়িং এর স্ক্লেরাইড গুলো সংযোগস্থলে কি দ্বারা যুক্ত থাকে? সুচার দ্বারা যুক্ত থাকে। ঠিক আছে, ঘাস ফড়িং এর মস্তক কি ধরনের? আমরা জানি ঘাস ফড়িং এর মস্তক হচ্ছে নিম্নমুখী, অর্থাৎ এই যে আমাদের যেখানে এই যে ভাইয়া যেখানে হচ্ছে দাঁড়িয়ে আছে এইখানে থাকে ওদের এই যে মুখ যেটা মাধ্যমে ওরা খাওয়া দাওয়া করে, তো এই ধরনের নিম্নমুখী মুখকে ইংলিশে বলা হয় হচ্ছে হাইপোগনেথাস ধরনের, হাইপোগনেথাস ধরনের। ঘাস ফড়িং এর মস্তক যেহেতু নিম্নমুখী তাই ঘাস ফড়িং এর মস্তককে বলা হয় হচ্ছে হাইপোগনেথাস ধরনের। ঘাস ফড়িং এর মস্তক কি ধরনের? হাইপোগনেথাস ধরনের। এটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসছে হচ্ছে 1920 সালে। ঠিক আছে, আচ্ছা ঘাস ফড়িং এর দেহটি সুস্পষ্টভাবে বিভক্ত। আমরা জানি ঘাস ফড়িং এর দেহ 3 ভাগে বিভক্ত, মাথা, বক্ষ এবং উদর, বা মস্তক, বক্ষ এবং উদর, তাই তো? আচ্ছা, ঘাস ফড়িং এর পৃষ্ঠীয় দেশের খোলসের নাম কি? তো ঘাস ফড়িং এর পিঠের দিকে যে খোলস থাকে, আচ্ছা ঘাস ফড়িং এর সামনের দিকে যে খোলস থাকে, এই যে সামনের দিক বরাবর, একে বলা হয় হচ্ছে স্টারনাম। দুই পাশ বরাবর যে ইয়ে থাকে তাকে বলা হয় হচ্ছে প্লিউরন। আর পিছনের দিকে যে খোলস থাকে তাকে বলা হয় হচ্ছে টারগান। ঠিক আছে, তাহলে সামনের দিকে দুই পাশে আর হচ্ছে পিছনে। আচ্ছা, তাহলে এখানে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে টারগাম। ঠিক আছে, আচ্ছা তারপরে বলছে ঘাস ফড়িং এর ল্যাব্রাম মানুষের কোন অংশের সমতুল্য? তো ঘাস ফড়িং এর ল্যাব্রাম হচ্ছে সামনের উপরে রৌষ্ঠ গঠন করে। ঘাস ফড়িং এর ল্যাব্রাম হচ্ছে কি করে? উপরে রৌষ্ঠ গঠন করে, এটা বইয়ের মধ্যে খুব সুন্দর করে দেওয়া আছে। তো এরা হচ্ছে মানুষের কোন অংশের সমতুল্য? উপরের ঠোঁটের সমতুল্য। সো অপশন হচ্ছে মুখ, জিহ্বা, উপরের ঠোঁট, নিচের ঠোঁট। তাহলে এরা হচ্ছে উপরের ঠোঁটের সমতুল্য। তো তাহলে দেখো এখানে যেহেতু কোশ্চেন আসছে যে ল্যাব্রাম কোনটা সমতুল্য, উপরের ঠোঁট, তো খুব ভালো চান্স আছে যে হাইপোফ্যারিংস কিসের সমতুল্য, আমাদের লালা গ্রন্থির, এটাও পরীক্ষায় আসতে পারে। তারপরে ম্যাক্সিলা কিসের সমতুল্য? বিশেষত ল্যাবিয়াম, যেটা হচ্ছে অদৌষ্ঠ অর্থাৎ নিচের ঠোঁট গঠন করে, এটাও পরীক্ষায় আসতে পারে, তাই না? তো এই যে দেখো একটা কোশ্চেন আসছে, তো এর সাথে একই রকমের আরো কোশ্চেন এখান থেকে আসতে পারে। যেমন এটা দেখো,
চিটাগাং ইউনিভার্সিটিতে আসছে এবং চিটাগাং ভেটেরিনারি ইউনিভার্সিটিতেও আসছে, ঠিক আছে। আচ্ছা, তো এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, কোন উপাঙ্গটি ঘাস ফড়িং এর খাদ্য কর্তনে ব্যবহার হয়? তো তোমাদের যেই বই তোমরা পেয়েছো মাস্টার বুকের মধ্যে ঘাস ফড়িং এর মুখোপাঙ্গের যে 5টা অংশ, ল্যাব্রাম, ম্যান্ডিবল, ম্যাক্সিলা, ল্যাবিয়াম, হাইপোফ্যারিংস, কোনটা কি কাজ করে এক্সাক্ট হচ্ছে লেখা আছে, যে এইটা এই কাজ করতেছে, কোনটা খাবার গ্রহণে সাহায্য করতেছে, কোনটা খাবারকে মুখ থেকে বের হয়ে যেতে দিচ্ছে না, কোনটা খাদ্য কর্তনে সাহায্য করতেছে, কোনটা খাদ্য চিবিয়ে খেতে সাহায্য করতেছে, কোনটা লালারসের সাথে খাদ্যকে মিশ্রিত করতে সাহায্য করছে, এগুলো খুব সুন্দর করে একটা ছকের মধ্যে দেওয়া আছে। আমরাও ওই ছকটা মুখস্থ করে নেবো ইনশাল্লাহ, ঠিক আছে। তো ওই ছকে আছে যে কোন উপাঙ্গটি ঘাস ফড়িং এর খাদ্য কর্তনে ব্যবহার হয়? ম্যান্ডিবল। খাদ্য কর্তনে ব্যবহার হয় কোনটা? ম্যান্ডিবল, ঠিক আছে। তো বলছে ঘাস ফড়িং এর হেপাটিক সিকা কয়টি? তো তোমাদের বইয়ে লেখা আছে ঘাস ফড়িং এর হেপাটিক সিকা হচ্ছে 6 জোড়া। তাহলে আমরা যদি এটাকে কয়টিতে হিসাব করি তাহলে হচ্ছে 12টা। ঘাস ফড়িং এর হেপাটিক সিকা কোথায় থাকে? মেসেন্টেরিয়নে থাকে। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকবার আসে পরীক্ষায়। তো এটা কয় জোড়া? 6 জোড়া, ঠিক আছে। বলছে ঘাস ফড়িং এর পশ্চাৎ পৌষ্টিকনালী এর অংশ কোনটা? আচ্ছা, সো এটাকে আমরা ক্লাসে মনে রাখতে বলছিলাম ইকো রেপাই দিয়ে, ইকো রেপাই দিয়ে, ই দিয়ে হচ্ছে ইলিয়াম, তাই না? যারা ক্লাস করছো তারা জানো, কোলন, রেকটাম, পায়ুচিত্র। ইলিয়াম, কোলন, রেকটাম, পায়ুচিত্র। তো এখানে অ্যান্সার কোনটা তাইলে? ইলিয়াম, তাই না? এটা অনেক পরীক্ষায় আসে, ক্লাসেও অনেকবার বলা হয়েছিল যে এটা মনে রাখার জন্য। রেটিনা যে সরি সরি যে মাস্টার বুক আছে আমাদের, ঠিক আছে, আমাদের যে হচ্ছে মাস্টার বুক আছে শিখর, ওই মাস্টার বুকে কিন্তু হচ্ছে তোমার এইটা আরো ভালোভাবে হচ্ছে আরেকটা নেমোনিক দিয়ে দেওয়া আছে, তোমরা এই নেমোনিক দিয়েও মনে রাখতে পারো বা ওই নেমোনিক দিয়েও মনে রাখতে পারো, ঠিক আছে। তোমাদের মনে রাখা দিয়ে হচ্ছে কথা, ঠিক আছে। আচ্ছা, তারপর বলছে ঘাস ফড়িং এর গিজার্ডের কাজ কি? তো ঘাস ফড়িং এর গিজার্ডের মেইন কাজ হচ্ছে মেইনলি ওরা খাদ্য চূর্ণ করে, আবার কিছু সময়ের জন্য খাদ্য সঞ্চয় করে। তো ওদের মেইন কাজ কি? ওদের প্রধান কাজ হচ্ছে খাদ্য চূর্ণকরণ। ওদের মেইন কাজ কি? ওদের মেইন কাজ হচ্ছে খাদ্য চূর্ণকরণ। সো তোমরা জানো ঘাস ফড়িং এর পৌষ্টিক নালীর অংশ হচ্ছে গিজার্ড। তো গিজার্ড হচ্ছে অগ্র পৌষ্টিক নালীর একবার সর্বশেষ অংশ। তো এর প্রধান কাজ হচ্ছে খাদ্যগুলোকে চূর্ণ করা, ঠিক আছে। হেপাটিক সিকা থেকে কি নিঃসৃত হয়? তো হেপাটিক সিকা থেকে তো লালা নিঃসরণ হবে না, হরমোনও নিঃসরণ হয় না, অম্ল নিঃসরণ হয় না, পাচক রস যেটাকে আমরা এনজাইম বলতে পারি। তো তোমাদের মাস্টার বুকে মেসেন্টেরনে টোটাল 5টা প্রধান এনজাইম ক্ষরণ হয়, লাটিম দিয়ে লেখা আছে, একটু মাস্টার বুক থেকে পড়ে নিবা, লাটিম দিয়ে লেখা আছে। হ্যাঁ, তো 5টা, এগুলো বেশিরভাগই হেপাটিক সিকা থেকে ক্ষরণ হয়, ঠিক আছে। হেপাটিক সিকা যেহেতু মেসেন্টেরনে থাকে, তো এর থেকে যে এনজাইম গুলো ক্ষরণ হয় এগুলো সব আসলে মেসেন্টেরনে ক্ষরণ হচ্ছে, ঠিক আছে। ঘাস ফড়িং এর রক্তকণিকার নাম কি? তো আমরা জানি ঘাস ফড়িং এর রক্তকে আমরা অনেক জায়গায় হিম বলে ইউজ করেছি, আর কণিকা বা কোষকে আমরা সাইট বলি। সো এখান থেকে আসছে হচ্ছে ঘাস ফড়িং এর রক্তকণিকাকে বলা হচ্ছে হিমোসাইট, তাই না? ঘাস ফড়িং এর রক্তকণিকা প্রধানত সাদা বা বর্ণহীন। এটা থাকে কত? 15 থেকে 60,000। আর টোটাল কত থাকে ঘাস ফড়িং এর দেহে? 9 মিলিয়ন, ঠিক আছে। ঘাস ফড়িং এর হিমোসাইট কিন্তু অক্সিজেন পরিবহন করতে পারে না, এরা কিছু জীবাণু ধ্বংস করতে পারে, খাদ্য কিছু পরিবহন করতে পারে, বজ্র পদার্থ পরিবহন করতে পারে, ঠিক আছে। কয় ধরনের হিমোসাইট থাকে ঘাস ফড়িং এ? 3 ধরনের হিমোসাইট থাকে, মনে আছে অবশ্যই। বৃহৎ হিমোসাইট, প্রো হিমোসাইট, ট্রানজিশনাল হিমোসাইট, ঠিক আছে। আচ্ছা, তো ঘাস ফড়িং এর রক্ত সংবহনের অংশ 9 কোনটা? 3টা অংশ, একটা হচ্ছে হিমোসিল, একটা হচ্ছে হিমোলিম্ফ, এই দুইটা তোমরা জানো ঠিকঠাক মতোই। আরেকটা হচ্ছে আমাদের বইয়ের ভাষ্য মতে হৃদযন্ত্র। তো এখানে হৃদযন্ত্র অপশনে নাই, অপশন হচ্ছে সম্মুখ বাহিকা, পৃষ্ঠীয় বাহিকা। আমি যখন তোমাদেরকে হৃদযন্ত্র পড়িয়েছিলাম আমি বলছিলাম
যে এরা হচ্ছে ঘাস ফড়িংয়ের পিঠের দিকে থাকে এবং এরা যেহেতু রক্ত বহন করে তাই পিঠ থেকে আসছে পৃষ্ঠীয়, বহন থেকে আসছে বাহিকা, তাই এদেরকে বলা হয় হচ্ছে পৃষ্ঠীয় বাহিকা। তাই এদেরকে কি বলে? পৃষ্ঠীয় বাহিকা। তাহলে হিমোসিল অংশ পৃষ্ঠীয় বাহিকা অংশ, হিমোলিম্ফ অংশ, তাহলে অংশ নয় কোনটা? সম্মুখ বাহিকা। তারপরে বলছে হিমোসিল কোন প্রাণীতে দেখা যায়? স্বাভাবিক আমরা ঘাস ফড়িং পড়তেছি, তো ঘাস ফড়িং দেখা যায়, কিন্তু পরীক্ষার হলে তো আর ঘাস ফড়িং পড়বা না, সব একসাথে আসবে। তখনও মনে রাখবা হিমোসিল হচ্ছে ঘাস ফড়িং এর রক্ত সংবহনতন্ত্রের অংশ। ঠিক আছে? আচ্ছা, বলছে সিলোম ও হিমোসিলের জন্য সঠিক কোনটা? তো আমরা জানি সিল মানে হচ্ছে গহ্বর, আমরা সিলোম হচ্ছে ফার্স্ট চ্যাপ্টারে পড়ে আসছি। তো দেখো এরা উভয়ই দেহপ্রাচীর পরিপাকতন্ত্রের মধ্যবর্তী ফাঁকা স্থান, উভয়ই সকল উপাঙ্গ পর্যন্ত বিস্তৃত, না এটা ভুল। উভয় রক্ত সংবহনতন্ত্রের অংশ, নাও এটা ভুল। উভয় স্নায়ুতন্ত্রের অংশ, না এটাও ভুল। তাহলে এরা হচ্ছে ফাঁকা স্থান, যেহেতু আমি বলছি সিলোম মানে গহ্বর, ফাঁকা স্থান মানেও গহ্বর। ঠিক আছে? তো এই জন্য এটার অ্যান্সার হচ্ছে উভয়ই দেহপ্রাচীর ও পরিপাকনালীর মধ্যবর্তী ফাঁকা স্থান। পরিপাক ও পরিবহনের কাজ সম্পন্ন করে কে? পরিপাক ও পরিবহনের কাজ। ঠিক আছে? তো ঘাস ফড়িংয়ে সিলেন্টেরন, হিমোসিল, লসিকা, রক্তরস। তো ঘাস ফড়িংয়ের দেহে পরিপাক ও পরিবহনের কাজ সম্পন্ন করে হচ্ছে হিমোসিল। হিম মানে হচ্ছে রক্ত, সিল মানে গহ্বর। ঘাস ফড়িংয়ের যে রক্তপূর্ণ গহ্বর থাকে তাকে হিমোসিল বলে। এরাই হচ্ছে কি করে? আমার পরিপাক ও পরিবহনের কাজ সম্পন্ন করে। এটা আগেই বলছি। তারপর হচ্ছে ঘাস ফড়িং এর স্পাইরাকলকে ঘিরে রাখে কোনটি? ঘাস ফড়িং এর স্পাইরাকল হচ্ছে শ্বাসরন্ধ্র। ঘাস ফড়িং এর দেহে টোটাল 10 জোড়া শ্বাসরন্ধ্র থাকে, 2 জোড়া বক্ষ অঞ্চলে, 8 জোড়া উদর অঞ্চলে। এর মধ্যে প্রথম 4 জোড়া অক্সিজেন গ্রহণ করে, বাকি 6 জোড়া কার্বন ডাই অক্সাইড পরিবহন করে। তো আমরা যখন স্পাইরাকলকে দেখি, তো স্পাইরাকলের বাহিরে আমাদের নাকের ভিতরে যেমন দেখবা চুলের মতো কিছু সিলিয়া থাকে। তো ঘাস ফড়িং এর হচ্ছে যাতে বায়ু হচ্ছে সরাসরি প্রবেশ করতে না পারে, এই জন্য জালের মতো একটা অংশ থাকে, যাকে কি বলে? তোমাদের মনে আছে, আমরা পড়ে আসছি, পেরিট্রিম বলে। যাই কি বলে? পেরিট্রিম বলে। ঠিক আছে? তাহলে ঘাস ফড়িং এর স্পাইরাকলকে ঘিরে রাখে কোনটা? পেরিট্রিম। পেরিট্রিম থেকে বায়ুটা যে ফাঁকা স্থানে যায় ওটাকে অ্যাট্রিয়াম বলে। তোমাদের মনে আছে নাকি? ওটাকে অ্যাট্রিয়াম বলে। ঘাস ফড়িং এর মালপিজিয়ান নালিকা কোথায় থাকে? হিমোসিল, ট্রাকিয়া, ইউটেরাস, নিডোসিল। তো ট্রাকিয়াতে থাকে না মালপিজিয়ান নালিকা, ইউটেরাস তো ওদের ওইভাবে থাকে না, নিডোসিল তো ঘাস ফড়িং এর অংশই না, ওইটা হাইড্রার অংশ। তাহলে এখানে অ্যান্সার হবে হিমোসিল, কারণ আমরা জানি যে বেশিরভাগ অঙ্গই হচ্ছে হিমোসিলে থাকে। ওই যে মনে আছে না? পেরিভিসেরাল সাইনাস, পেরিকার্ডিয়াল সাইনাস, পেরিনিউরাল সাইনাস। ঘাস ফড়িং এর পুঞ্জাকির কোন অংশটি আলো গ্রহণ করে? সো ঘাস ফড়িং এর পুঞ্জাকির একক হচ্ছে ওমাটিডিয়াম। ওমাটিডিয়ামে মেইন অংশ হচ্ছে 3টা। একটা হচ্ছে কর্নিয়া, যেটা হচ্ছে বাহির থেকে আলোটাকে ভেতরে প্রবেশে সাহায্য করে। এরপরে কি থাকতেছে বলো? ক্রিস্টালাইন কোন থাকতেছে। ক্রিস্টালাইন কোনকে আলোগুলোকে একই বিন্দুতে নিয়ে আসতেছে, প্রতিসরণশীল অঙ্গ হিসেবে এক জায়গায় আলোগুলোকে নিয়ে আসতেছে। আর লাস্ট থাকতেছে র্যাবডম, যেটা হচ্ছে ওই আলোগুলোকে গ্রহণ করতেছে এবং প্রতিবিম্বের সৃষ্টি করতেছে। এবং কি করতেছে? প্রতিবিম্বের সৃষ্টি করছে। ঠিক আছে? তাহলে এখানে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে র্যাবডম। আচ্ছা, র্যাবডম কোন অঙ্গের অংশ? আমরা মাত্রই পড়ে আসছি যে র্যাবডম ওমাটিডিয়ামের অংশ। ওমাটিডিয়ামের টোটাল 10টা অংশ, এর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে র্যাবডম। আচ্ছা, পুরুষ ঘাস ফড়িংয়ের ক্ষেত্রে নিচের কোনটা সঠিক? এরা স্ত্রী ঘাস ফড়িংয়ের থেকে বড়? না। জননাঙ্গ নবম খণ্ডকে থাকে, স্পার্মাথিকা প্রজনন তন্ত্রের অংশ, ডিম্বাণু উৎপাদন করে। তো এদের ক্ষেত্রে হচ্ছে এদের জননাঙ্গ হচ্ছে নবম খণ্ডকে। এদের জননাঙ্গ কোন খণ্ডকে থাকে? নবম খণ্ড থেকে। এরা কোথায় ছিল? পুরুষ এবং স্ত্রী ঘাস ফড়িংয়ের যে পার্থক্যের মধ্যে ছিল। হ্যাঁ, তারপর হচ্ছে ঘাস ফড়িংয়ের কোন গ্রন্থি থেকে জুভেনাইল হরমোন ক্ষরণ হয়? তো প্রোথোরাসিক গ্রন্থি, কর্পোরা কার্ডিয়াটা, ইন্টারসেরিব্রাল গ্রন্থিকোষ, কর্পোরা অ্যালাটা। এটা মেডিকেল ভর্তি পরীক্ষা আসছিল, যথেষ্ট কঠিন কোশ্চেন। তো এটার অ্যান্সার হচ্ছে কর্পোরা অ্যালাটা। এটা হচ্ছে একেবারে ঘাস ফড়িংয়ের শেষে, একেবারে চ্যাপ্টারের শেষের দিকে 4টা গ্রন্থির নাম দেওয়া আছে, ওইখান থেকে হচ্ছে কর্পোরা অ্যালাটা থেকে হচ্ছে জুভেনাইল হরমোন ক্ষরণ হয়। বলছে পতঙ্গের সম্পূর্ণ রূপান্তরের ধাপগুলো কোনটা? আমরা জানি সম্পূর্ণ রূপান্তরের 4টা ধাপ, ডিম, লার্ভা, পিউপা, ইমোগো। তো আমরা দেখি এখানে ডিম, নিম্ফ, না ভুল, ডিম, লার্ভা, পিউপা পূর্ণাঙ্গ পতঙ্গ, ইমোগোর অপর নাম হচ্ছে পূর্ণাঙ্গ পতঙ্গ। তাহলে এটাই হচ্ছে ঠিক। এখানে ডিম, লার্ভা, পিউপা নাই, ডিম, পিউপা, লার্ভা উল্টাপাল্টা দেওয়া। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কি? বি।
সেটা ডিউতে আসছে। তো 4টা নাম আমি অবশ্যই মনে রাখতে বলছিলাম, ডিম, লার্ভা, পিউপা, ইমোগো। দেখো তোমরা যে ডিউতে ভর্তি হতে চাচ্ছ ওই ডিউতে কিন্তু আসছে এটা, হ্যাঁ। তারপর হচ্ছে ঘাস ফড়িংয়ের দৈহিক বৃদ্ধির জন্য বারবার খোলস বদলানোর প্রক্রিয়াকে কি বলে? মেইনলি মোল্টিং বলে, ঠিক আছে, মেইনলি মোল্টিং বলে। এটা আবার একডাইসন হরমোনের কারণে হয় দেখে একে একডাইসিসও বলে। তাহলে দুইটাই সঠিক অ্যান্সার, হ্যাঁ। কিন্তু তোমরা মোল্টিংটা অ্যান্সার করা উচিত, ঠিক আছে। সব প্রাণীর ক্ষেত্রে এটাকে মোল্টিং বলে, ঘাস ফড়িংয়ের ক্ষেত্রে এটাকে মোল্টিং বলে। এটা একডাইসন হরমোনের প্রভাবে হয় দেখে একে একডাইসিসও বলা যায়। অসম্পূর্ণ রূপান্তর ঘটে কোনটিতে? আমরা জানি যে ঘাস ফড়িংয়ে অসম্পূর্ণ রূপান্তর ঘটে। তো সম্পূর্ণ রূপান্তর ছিল প্রজাপতি, তাই না, মৌমাছি। আর ঘাস ফড়িংয়ের ক্ষেত্রে হচ্ছে অসম্পূর্ণ রূপান্তর। মোল্টিং হয়, আমরা মাত্রই পড়লাম যে ঘাস ফড়িংয়ে মোল্টিং হয়, কিন্তু এখানে ঘাস ফড়িং নাই। তো আমরা একটু চালাই করে ঘাস ফড়িং আর্থ্রোপোডা, এখানে কোনটা আছে আর্থ্রোপোডা? চিংড়ি। তো এখানে অ্যান্সার হবে চিংড়ি, ঠিক আছে। আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের নরমালি মোল্টিং হয়। তো এই ছিল এই চ্যাপ্টারের সবগুলো ইম্পর্টেন্ট অবজেক্টিভ, আমি ক্লাসে বলে দিয়েছি। সো তোমরা কোশ্চেন সলভেও দেখলা যে ওই একই জায়গা থেকে কোশ্চেন আসতেছে। তো আমি এক্সপেক্ট করবো যে ঘাস ফড়িং থেকে যতগুলো অবজেক্টিভ আসবে ইনশাল্লাহ তোমরা পারবা। তাহলে আজকে এইটুকুই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।